নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আপনি রয়েছেন গপ্পখোরের পর্দায় আর আমি আপনাদের হোস্ট সুদর্শন। হাজির হলাম একটা আনটান উত্তেজনায় পরিপূর্ণ হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। আর আজ আপনি শুনতে চলেছেন লেখক অভিক সামন্তের কলমে ভূতের গল্প রাতের কানা হোলা ভূত। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। এই গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। শুরু হচ্ছে রাতের কানা হোলা ভূত। পৃথিবী নিঃশব্দ। রাতের আকাশে চাঁদ নেই, শুধু ভাঙা মেঘের ভেতর ঝাপসা হয়ে আছে এক টুকরো জ্যোৎস্নার ছায়া। হাওয়াটা ভারী, যেন অনেক কাল ধরা আছে নিঃশ্বাসের ভেতরে। সেই রাতেই পায়ে হেঁটে এগিয়ে চলেছে এক যুবক। তার নাম বিনোদ, সবাই তাকে বিনু বলেই ডাকে। জমিদারি আমলের কথা, কেবলমাত্র ধান ক্ষেত, ক্ষেত খামার আর পালঙ্কের ওপর বসে থাকা রক্ত গরম জমিদারদের সময়। সে এমনই এক জমিদারদের কাছারিতে কাজ করে, চিঠিপত্র বহন করে, খবর পৌঁছে দেয়, আর মাঝে মধ্যে হিসাবের খাতা দেখা তার দায়িত্ব। সেই রাতে বিনুকে রওনা হতে হয়েছিল জমিদার হরিমোহন রায়ের একটা জরুরি চিঠি পৌঁছে দিতে 7 গ্রাম দূরে কুরুলিয়া নামের এক অন্তজ পল্লীর দিকে। হাটবাজার ছুটি, ঘোড়া পাওয়া যায়নি, আর গাড়োয়ানদের দল রাতের ভয়ে গুটিয়ে বসে আছে। পায়ে হেঁটেই চলেছে সে। জমিদার ভরসা করে তার উপর। ভূত প্রেতে তার বিশ্বাস নেই বললেই চলে, তবে চোর ডাকাতের ভয় একটা থেকেই যায়। তাই কোমরে বাঁধা আছে একটা পুরনো লোহার কুড়ুল। বাঁশের তৈরি হাতল আজও মজবুত। হাতে ধরা একটা হেরিকেন বাতি, তার টিমটিমে আলোয় পথের ধুলো ধরা পড়ে মাঝে মাঝে, আবার অদৃশ্য হয়ে যায় ঝোপঝাড়ের ছায়ায়। সামনে মাটির রাস্তা, দুই ধারে শাল আর গামার গাছের দল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফাঁকা মাঠ, পাট কাটা জলজ গন্ধে ভারী বাতাস, আশেপাশে জুঁকের জল ধরা খাল, পুকুর আর ঘন বন। ঠিক সেই সময় হঠাৎ বিনুর নাকে এসে লাগল এক অপার্থিব ঘ্রাণ। ঘি মাখা আলু সেদ্ধ, যেন মেশানো এক চিমটে কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে নুনের সুঘ্রাণ। এমন পরিবেশে যেখানে পচা পাটের গন্ধে বাতাস ভারী, সেখানে এমন খাবারের গন্ধ। বিনু থমকে দাঁড়ালো, নাকটাকে একবার বাতাসে ছুঁড়ে দিয়ে আবার গভীরভাবে শ্বাস নিল। সত্যি এই গন্ধ তো তার প্রিয়। মা বেঁচে থাকতে রাতে এমন আলু সেদ্ধ করে দিতেন। কিন্তু সঙ্গে সঙ্গেই গাটা কেমন যেন ঠান্ডা হয়ে এলো। বুকের ভেতর সাঁই করে কেঁপে উঠল ছোটবেলার সেই পুরনো কাহিনীগুলো, ঠাকুমার মুখে শোনা। সন্ধে ঘনিয়ে এলেই আলো নিভিয়ে বলতেন, বুঝলি বিনু, কানা হোলা ভূত বড় গাছের নিচে দাঁড়ায়, গন্ধ শোকায়, গলা শোনায়, আপনজনের মতো ডাকে, যেও না, তাকিও না, চোখে চোখ পড়লে মানুষ সব কিছু ভুলে যায়। এই ভূতের এক চোখ নষ্ট, অন্য চোখ বড়, টানা, ভয়ঙ্কর দীপ্তিতে জ্বলে ওঠে। চাদর মুড়ি দিয়ে শরীর ঢাকে, দাঁড়িয়ে থাকে বন গাছে, বিশেষ করে বড় কোনো গাছের তলায়।
বিনুর পায়ের গতি স্লথ হয়ে আসে। চারিদিক নিস্তব্ধ। দূরে দূরে কুঁড়ে ঘরের কিছু ছাউনি দেখা যায় বটে। তার জানলার ফাঁক দিয়ে যে সামান্য আলো ছিটকে বেরোচ্ছে, সেই আলো এই চরাচরের ঘন অন্ধকারকে ছুঁতে পারে না। বাতাস থেমে গেছে, যেন প্রকৃতি নিজেই তার শ্বাস আটকে রেখেছে। হ্যারিকেন বাতির আলো সামনের পথটুকু কাঁপা কাঁপা করে আলোকিত করছে। আর এইভাবেই ধীরে ধীরে সে এগিয়ে এলো এক মোড়ের মুখে, যেখানে মাটির পথটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে ঘন শালবন, অন্যদিকে উঁচু ঢিবির পথ। আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা প্রকাণ্ড তেঁতুল গাছ। গাছটা যেন রাতের গায়ে একটা কালো দাগ হয়ে বসে আছে। তার গোড়ায় জমে আছে পাতা, ছায়া আর অন্ধকার। বিনুর গলা শুকিয়ে এলো, বুকের ভেতরটায় ধড়াস করে উঠল। তেঁতুল গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। না, ঠিক মানুষ বলা যায় না, দীর্ঘ এক ছায়া মূর্তি। একটা কালো চাদর মুড়ি দিয়ে গাছের গুঁড়ির পাশে ঠায় দাঁড়িয়ে আছে, নড়ছে না এক চুলো। বাতাস নেই, তবু তার পাশের পাতাগুলো কাঁপছে। বিনু দম নিয়ে হ্যারিকেনটার সামনে বাড়িয়ে ধরে। কণ্ঠে যতটা সম্ভব সাহস এনে গর্জে ওঠে, কে কে ওখানে দাঁড়িয়ে? তার স্বর নিঃশব্দে মিলিয়ে যায় চারপাশের অন্ধকারে। হ্যারিকেনের আলো ছুঁয়ে যায় সেই ছায়ামূর্তির গা। তখনও সে নড়েনি। বাতি কাঁপে, আলো নাচে, আর বিনুর পা ঠায় দাঁড়িয়ে থাকে মাটিতে গেঁথে যাওয়া পেরেকের মতো। তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তির দিক থেকে একটুও সাড়া এলো না। বাতাস নিস্তরঙ্গ, পাতারা নড়ছে না। রাত যেন জমাট বাঁধা কালো কুয়াশার মতো গিলে ফেলেছে চারিদিক। গাছটার গুঁড়ি এতটাই চওড়া যে দুইজন মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালেও ঢেকে যাবে। আর তার গায়ে গায়ে জড়ানো নিষ্পন্দ ছায়া। চাদর মুড়ি দেওয়া সেই অচেনা মানুষটি যেন গাছেরই একটা বাহু হয়ে দাঁড়িয়ে আছে। বিনুর বুকের ভেতরটা কেমন যেন চেপে আসে। সে কোমরের দিকে হাত নামিয়ে ছোট কুড়ুলটার হাতলে আলতো করে হাত রাখে। তার তীক্ষ্ণ চোখ আলো ফেলে দেখে। ছায়ামূর্তির কোনো নড়াচড়া নেই, তবুও ভিতরটা ধুকপুক করছে। তারপর আবার একটু সাহস নিয়ে প্রশ্ন করে, কে ওখানে? সাড়া দাও বলছি। যদি বদ মতলব থাকে সাবধান করে দিচ্ছি, আমার কাছে পার পাবে না কিন্তু। এইবার যেন গাছের নিচে দাঁড়িয়ে থাকা ছায়াটা নড়ল না, চট করে না, ধীরে ধীরে একটা পা তুলে এগিয়ে এলো সামনের দিকে। তার পদক্ষেপ যেন আর্দ্র মাটির বুকে চেপে যাচ্ছে নিঃশ্বাসে। বিনু হাতের কুড়ুলটা শক্ত করে চেপে ধরে অন্য হাতে হ্যারিকেনটা একটু ওপরে তোলে, যেন আলোটা সরাসরি পড়ে ওই আগন্তুকের গায়ে। অন্ধকারের স্তর ভেদ করে সেই মানুষটা কাছে এসে দাঁড়ালো। চাদরের ভাঁজে মুখ ঢাকা, তবে গলার স্বর এলো খুব স্বাভাবিক, খনা কিন্তু বিনয়ের সুর। উত্তেজিত হবেন না বাবু, আমি এই অঞ্চলেরই লোক। আগে আমার নাম কানু, জমিদার ব্রজভূষণ বাবুর ঘরের চাকর। আজ সকালে ওষুধ আনতে গিয়েছিলাম, ওনার জন্যই দেরি হয়ে গেছে। কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমি দাঁড়াইনি বাবু। বিনুর কপালে ভাঁজ পড়ে, সন্দেহ পুরো কাটে না। সে জিজ্ঞেস করে, তবে ওভাবে চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়েছিলে কেন? এমনিতেই রাত, তার উপর এমন ভঙ্গিতে দাঁড়ালে মানুষ তো ভয় পেতেই পারে। আসলে বাবু, আমার চোখের এই দশা, আপনি যদি আমার চোখটা দেখেন হয়তো আমাকে কানা হোলা ভূত ভেবি বসবেন। ভয় পাবেন না আপনি,
এই কারণেই চাদরটা দিয়ে মুখ ঢেকে রাখি। আর সত্যি বলতে কি, এই নিশিরাতে একা ফাঁকা রাস্তায় আমার নিজেরও ভয় করছিল বাবু। আপনার হ্যারিকেনের আলো দেখি ভরসা পেয়ে দাঁড়িয়েছিলাম। বিনু কিছুক্ষণ নীরব থাকে, মুখে একটা রুক্ষ ভাব রেখে বলে, ওসব ভূত টুতের ভয় আমি পাই না। ভয় পেলে কি আর এই রাত বিরেতে পথে নামতাম? আর তুমি চাদরটা সরাও দেখি, চোখে চোখ পড়লে বুঝবো তুমি মানুষ না অন্য কিছু। আপনি যখন বলছেন তখন আর লুকিয়ে কি হবে বাবু। সে ধীরে ধীরে মাথার উপর থেকে চাদরটা সরায়। হ্যারিকেনের আলোতে স্পষ্ট হয় এক বৃদ্ধর মুখ। পাকা চুল, গাল কুঁচকে এসেছে, গোঁফ দাড়ি প্রায় ধূসর, বয়স 60-এরও উপরে হবে। মুখটা স্বাভাবিক, কিন্তু ডান চোখটা। বিনু চোখ কুঁচকে তাকায়। ডান চোখটা যেন অদ্ভুত। পাপড়ি ঠিকঠাক আছে, কিন্তু সাদা অংশটা বিস্তৃত, মাঝখানে কালচে ছোট্ট একটা বিন্দু, যেন কেউ কালি দিয়ে টিপ এঁকে দিয়েছে। আর সেই চোখে আলো পড়তেই মনে হয় এক মৃত শ্যাওলার উপর আলো পড়েছে। ঠাকুমার সেই গল্পগুলো এক ঝটকায় মনে পড়ে যায়। এক চোখে অন্ধ, চাদর মুড়ি, গাছের নিচে দাঁড়ায়। তাহলে সে তো... কিন্তু তৎক্ষণাৎ নিজেকে সামলে নেয় বিনু। ভাবে, না, এমন দেখতে তো মানুষ হতেই পারে। আচার আচরণ একেবারে স্বাভাবিক। ভয় পাওয়াটা হাস্যকর, অযথা উত্তেজনা। মনটা একটু হালকা হয়। নিজের ভিতরের ভয় দেখে মুচকি হেসে ফেলে বিনু। এমন সময় লোকটা বলে, এত রাতে আপনি কোথায় যাচ্ছেন বাবু? চলুন না, হাঁটতে হাঁটতে কথা বলি। দুজনে পাশাপাশি হাঁটা শুরু করে কাঁচা পথ ধরে। বিনু হাঁটতে হাঁটতে বলে, জরুরি এক চিঠি নিয়ে যাচ্ছি কুরুলিয়া গ্রামে। জমিদার হরিমোহন বাবুর নির্দেশ, কাল সকালের মধ্যেই পৌঁছাতে হবে। বুঝেছি বুঝেছি, অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিশ্চয়ই। আপনি কি জমিদার ব্রজভূষণ চক্রবর্তীর নাম শুনেছেন বাবু? অবশ্যই শুনেছি তিনি খুব দয়ালু মানুষ ছিলেন। ভাগ্যের পরিহাসে পরিবারের সবাই তাকে একে একে ছেড়ে চলে গেছে। কথাটা কি সত্যি? একটু থেমে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে লোকটা উত্তর দেয়, একেবারে ঠিক শুনেছেন বাবু। ব্রজভূষণ বাবুর নামে গোটা 10 ঘর লোক সম্মান করে ঠিকই, কিন্তু অনেক কিছু আছে যা কেউ জানে না। আমি জানি, কারণ আমি তার ছায়া সঙ্গী। তিনি একজন প্রকৃত প্রজাদরদি জমিদার ছিলেন। দোষটা তার নয়, মানুষই তাকে ভুল বুঝেছে, বরং ভুল বোঝানো হয়েছে। বিনু কৌতূহল ভরে বলে, তাহলে পথে যেতে যেতে যদি একটু বিস্তারিত বলেন ভালো হয়। সময়টাও কেটে যাবে, আর আপনাদের জমিদার বাবুকেও জানা যাবে। ঠিক তখনই দূরে মেঘ গর্জে ওঠে। আকাশ জুড়ে ঝাপসা মেঘ জমেছে। দক্ষিণ দিক থেকে কেমন একটা গন্ধ ভেসে আসে বৃষ্টির। কানু একবার আকাশের দিকে তাকিয়ে বলে, ওই যে দেখুন, মনে হচ্ছে বৃষ্টি নামবে। যদি বৃষ্টি শুরু হয়ে যায়, আপনি চাইলে আমাদের জমিদার বাড়িতে রাতটা কাটিয়ে যেতে পারেন। জায়গার অভাব হবে নি কো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবো খন। এই রাত বিরেতে আপনি কিছু মুখে তোলেননি, তার চোখ মুখ দেখেই বুঝতে পারছি। ভোরবেলায় না হয় অবস্থা ভালো দেখলে বেরিয়ে যাবেন। সে না হয় পরে দেখা যাবে। এখন চলুন, যতটা সম্ভব এগিয়ে নেওয়া যাক। এই পথগুলো রাত বাড়লে ভালো থাকে না। দুজন আবার অন্ধকারের দিকে এগিয়ে যায়। নিশি আঁধারে দুই ছায়ামূর্তির এগিয়ে চলা। বাতাসের শরীর ছুঁয়ে হঠাৎ হিম হয়ে উঠল চারপাশ। সেই গা ছমছমে মুহূর্তে হ্যারিকেনের আলোয় ছায়ার মতো ঝাঁকিয়ে উঠল কানুর কাঁধের চাদর। বিনু একটু চমকে উঠল। কানু বলতে শুরু করল সেই কাহিনী, যে কাহিনীর গন্ধ এখনো ঘুরে বেড়ায় ওই পুরনো জমিদার বাড়ির চারপাশে। দেখুন বাবু, এখনকার দিনে লোকজন জানে সেই ঘটনার কথা। বছর 10 আগের কথা। তখন গ্রামও ছিল একটা আলাদা পৃথিবী।
শস্য শ্যামলে ভরপুর। কীর্তনে, নাটকে, উৎসবে, আনন্দে মেতে থাকতো মানুষজন। মাঠে মাঠে সোনালি ধানের হাসি, ঘরে ঘরে পুণ্য হাড়ি, সবই ছিল। হ্যাঁ, বিনু অন্যমনস্কভাবে মাথা নাড়ল। কিন্তু তারই মধ্যে এক বছর এমন খরা নামলো, মাটি ফেটে গেল, আকাশ যেন চিরকালীন রুষ্ট রইল। দিন যায়, মাস যায়, জলের দেখা নাই। শস্য ভাণ্ডার শেষ, গরুতে দুধ দেয় না, ধানের গাছ শুকিয়ে কঙ্কাল, মরক পড়ে গেল। না খাওয়া শিশুদের কান্না, আর হাড় জিরজিরে মুখগুলাতে খিদের চাপ। জমিদার বাবু তখন অসহায়, সাহায্যের কোনো রাস্তা নাই। আর ঠিক সেই সময় গ্রামে আসে এক তান্ত্রিক, এক অঘরী। হিমালয় থেকে এসেছে বলে শুনেছিলাম। তার শরীর জুড়ে রুদ্রাক্ষের মালা, চুল গোমদাড়ি একাকার, চোখ জোড়া যেন দগ্ধ আগুন। সে বলল, এই গ্রামে অপদেবতার নজর পড়েছে, দেবী ক্রুদ্ধ হয়েছেন। একটা বিশেষ যাগযজ্ঞ করতে হবে, তবেই মুক্তি মিলবে, না হলে সর্বনাশ অনিবার্য। তখন জমিদার মশাই দোটানায় পড়েছিলেন, কিন্তু তার ভাই নিরঞ্জন চক্রবর্তী জোর দিয়ে বললেন, গ্রামের স্বার্থে এটি করতেই হবে। জমিদার বাবু মানলেন, না মানার উপায়ও ছিল না। প্রতিদিন মানুষ মরছে, জমি শুষ্ক, কিন্তু তিনি জানতেন না কি ভয়ঙ্কর ভুল তিনি করতে চলেছেন। ভুল? বিনুর কণ্ঠে বিস্ময়। হ্যাঁ বাবু, ভুল নয়, চক্রান্ত। সেই তান্ত্রিককে গ্রামে এনেছিলেন তার ভাই নিরঞ্জন নিজেই। সেই মানুষটা মদের নেশায় জর্জরিত আর জুয়ার টেবিলে জমিদারি টাকা উড়িয়ে দেওয়ার লোক। তার উদ্দেশ্য ছিল একটাই, গদির দখল নেওয়া। তান্ত্রিক যখন যাগযজ্ঞ শুরু করল, তখন গ্রামের মানুষজনরে ঘরে বন্দি করে দেওয়া হলো। ঘরের দরজায় তাবিজ, মাঠে ঘৃতাহুতি, নিশিরাতে কালী পূজার নামে পশু বলি, রক্ত ছিটিয়ে মন্ত্রোচ্চারণ। আমরা কেউ জানি না ঠিক কি হতে চলেছে, কিন্তু একটাই কথা শোনা গেছিল, এই যাগযজ্ঞে রক্ষা নয়, আত্মা বাঁধা হবে। অবশ্য তারপর বর্ষা এলো ঠিকই, কিন্তু কানুর কণ্ঠ যেন জমে এলো, মুখটা এক মুহূর্তের জন্য কুয়াশার মতো স্তব্ধ। আবার বলতে শুরু করলো সে, জমিদার মশাইয়ের শরীরে অদ্ভুত অসুখ ধরল। শরীর শুকোতে লাগলো, চোখ কুঁচকে ভিতরে ঢুকে গেল, দাঁতের মাড়ি রক্তে ভরি থাকত। রাত্রির পর রাত ঘুমোতে পারতেন না, ঘুমলে চেঁচিয়ে উঠতেন। কখনো বলতেন কেউ গলা চেপে ধরেছে, কখনো বলতেন ছায়ার মধ্যে থেকে কাঁদতে কাঁদতে কেউ ডাকছে। এরই মাঝে নিরঞ্জন চক্রবর্তী আরো একটা খেল দেখালেন। জমিদারের কোষাগার থেকে বহু মূল্যবান রত্ন আর টাকা সরিয়ে ফেললেন। তারপর ভাড়া করা হয় এক বাইজি মেয়েকে, জমিদার মশাইয়ের ঘরে ঢুকিয়ে দিলেন। চারিদিকে ছড়িয়ে পড়ল খবর, জমিদার নাকি বুড়ো বয়সে ভীমরতির শিকার। খরা দারিদ্র্যে ক্লিষ্ট গ্রামের মানুষ এমন কিছু শুনলে আর ভরসা রাখে না। চারিদিকে তার সম্মান ধূলিসাৎ হয়ে গেল। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাই সরে গেল তার কাছ থেকে। স্ত্রী আগেই গত হয়েছেন, তিনি বেঁচে থাকলে হয়তো বিশ্বাস করতেন স্বামীর সত্যতা। এইটুকু বলে থেমে গেল কানু। বাতাসে যেন কারো কান্নার শব্দ মিলিয়ে যায়। হ্যারিকেনের আলোতে বিনু তাকিয়ে দেখল, বুড়ো মানুষটি চোখ নামিয়ে নিচু গলায় বলে উঠল, এই ষড়যন্ত্র কেউ দেখেনি বাবু, কেউ জানতেও চায়নি, কেবল আমি আর কয়েকজনই জানি ভিতরের এই কথাগুলো। এ তো ভয়ানক ঘটনা। এসব কথা তো কখনো শুনিনি। শুধু জানতাম জমিদার বাবু হঠাৎ পাল্টে গেছে, কেউ কেউ বলতেন পাগল হয়ে গেছে, কিন্তু এ যে মারাত্মক ষড়যন্ত্র। ঠিক তাই, আজকাল কে কার খোঁজ রাখে বলুন?
লোকের মুখে যেটুকু শোনা যায় সেটুকুই সার। আচ্ছা দাঁড়ান তো বাবু, আমাদের নিচের ঘরে চাবিটা ধুতির খুঁটে ঠিকঠাক বেঁধেছিলাম কিনা দেখি একটু। কবিরাজ মশার বাড়ি থেকে বেরিয়েছিলাম, কে জানে চাবিটা ফেলে এলাম নাকি। চাদরের ফাঁক গলে ধুতি তুলে আনলো লোকটা। ধবধবে কাপড়ের কোঁচড়ে বাঁধা ছিল একটা পুরনো চাবি। কিন্তু ঠিক সেই মুহূর্তে বেনুর চোখ আটকে গেল লোকটার ডান হাতে। বুকটা কেমন যেন ধড়াস করে উঠল। লোকটার হাত অস্বাভাবিক রকমের লম্বা, কালো পশমে ভরা। সেই পশম শরীরের অন্য পাকা পশম থেকে একেবারেই আলাদা, যেন যেন কোনো জন্তুর লোম, তার চেয়েও ভয়ানক। হাতে আছে মাত্র 3টে আঙুল, তীক্ষ্ণ অস্বাভাবিকভাবে বাঁকানো, আর নখগুলো কুচকুচে কালো আর আর ধাতব চকচকে ধারালো। লোকটা যেন বুঝে গেল বেনুর দৃষ্টি। মুহূর্তেই হাতটা টেনে নিল চাদরের ভিতর, তারপর নিজেই হাসলো খ্যাক খ্যাক করে। আসলে বাবু, শুনেছি মা যখন আমাকে গর্ভে ধরেছিলেন তখন চন্দ্রগ্রহণ লেগেছিল। আমাদের গায়ে তো এসব কি বসতো না। সেই সময় মা একখান খরগোশ কেটেছিলেন রান্না করার জন্য। তার মুখ থেকে শুনেছি মায়ের ওই কীর্তির কারণেই আমি নাকি একটু বিকলাঙ্গ জন্মেছি। কানুর হাসি বেনুর হৃদয়ে গিয়ে ছুরির মতো বেঁধল। লোকটার মুখে যতটা স্বাভাবিকত্ব, ততটাই অস্বাভাবিক তার শরীরের ভাষা। সাধারণ চেহারার ভিতর লুকিয়ে আছে কিছু একটা অসাধারণ, অদ্ভুত, অশরীরী। তবু সে এতক্ষণ ধরে পাশে পাশে হেঁটেছে, গল্প বলেছে, একবারও বিনুর কোনো ক্ষতি করেনি। তার চোখে মুখে মায়া, কিন্তু কণ্ঠে কথায় যেন শতাব্দীর ইতিহাস। বিনু নিজেকে বোঝাতে চাইল, ভয় পেয়ে লাভ নেই। তাহলে জমিদার বাবুর পরিণতি, তার সন্তানেরা, ভাই? নিশ্চয়ই বলবো বাবু, নিশ্চয়ই বলবো, শুনুন তবে। ঘন জঙ্গলের সরু পথ ধরে হাঁটতে হাঁটতে কানুর কণ্ঠস্বর যেন হঠাৎ একটু ভারী হয়ে উঠল। হ্যারিকেনের ম্রিয়মান আলোয় তার মুখটা যেন আরো বেশি রূপকথার চরিত্রের মতো মনে হলো বিনুর কাছে। গলায় এক ধরনের যন্ত্রণার ছায়া, আর চোখে বিষণ্ণ এক অভিজ্ঞতার ছাপ। জানেন বাবু, এই জমিদার বাড়ির যখন রমরমা দিন, তখন কত মানুষ, কত স্বপ্নবন্ত এখানে। জমিদার ব্রজভূষণ চক্রবর্তী ছিলেন সত্যিকারের প্রজাদর্দী মানুষ। কিন্তু মানুষ ভালো হলে ভাগ্য তাকে কত সহজে ছেড়ে দেয় না বাবু। আমি নিজের চোখে দেখেছি সেই পতনের শুরু। বিনু নিঃশব্দে হাঁটছে, তার মনোযোগ একান্তভাবে নিবদ্ধ সেই বৃদ্ধের কথার মধ্যে। জমিদার বাবু অসুস্থ হয়ে পড়লে প্রথমে কিছু টের পাইনি, কিন্তু একটা সময় থেকে বুঝতে পারলাম সব কিছুর পিছনে আছে নিরঞ্জন বাবু, জমিদার বাবুর ভাই। দেখাতেন মুখের মিষ্টি কথা, আর ভেতরে ছিল বেশ। গোপনে চক্রান্তে মেতে উঠলেন। জমিদার বাবু তখন বিছানায় শুয়ে শুধু বিড়বিড় করতেন, বলতেন আর ভাই সবকিছু শেষ করে দিল। নিরঞ্জন বাবু যখন গদিতে বসলেন, তখন মনে হলে যেন মানুষ নয়, কোনো ভয়ঙ্কর ছায়া এসে বসেছে। করের পরিমাণ বাড়ানো, জুয়ার আড্ডা, বাইজিদের আনাগোনা, সবকিছুর পিছনে একটা অদ্ভুত অন্ধকার ছায়া ছড়িয়ে পড়ল গ্রামে। আর ঠিক তখন থেকে শুরু হলো ভৌতিক ঘটনাগুলি। গ্রামের আনাসে কানাসে দেখা যেতে লাগলো মরা কাকের ঝাঁক, কখন আবার কারোর উঠোনে মরা ছাগল, কারোর গৃহস্থের ঘরে কাটা শুয়োরের লাশ। এমনও হয়েছে যে অমাবস্যার রাতে উঠোনে রক্তের দাগ পড়ে থাকতো,
নদীর মতো বয়ে যাওয়া লাল রক্ত। কুকুর বেড়াল হঠাৎ উন্মত্ত হয়ে উঠত। কেউ কেউ বলতো তারা নাকি রাতভর কানে কানে কারোর কথা বলার আওয়াজ শুনেছে। এক রাতে আমি নিজেই ঘুমিয়েছিলাম, কিছু টের পাইনি। কিন্তু ভোরবেলা উঠি দেখি আমার আমার হাঁটুর নিচের মাংস নেই। কিসে খেয়ে গেছে যেন, কিন্তু কে খেয়েছে জানি না, কিন্তু খেয়েছে। এই বলে কানু হঠাৎ থামল। বিনু এক ঝলক তাকালো তার পায়ের দিকে। সত্যি বাঁ পায়ের হাঁটুর নিচে এক অদ্ভুত ক্ষতের চিহ্ন, যেন মাংসটা কেউ কামড়ে ছিঁড়ে নিয়েছে। দগদগে নয়, বরং বরং শুকিয়ে গেছে, পুরনো ছেঁড়া চামড়ার মতো। বিনুর মনে হলো এ তো নিছক গল্প নয়, এই মানুষটা হয়তো সত্যি ভয়াবহ কিছু প্রত্যক্ষ করেছে। জানেন তো বাবু, বাপ ছাড়ে না বাপকে। নিরঞ্জন বাবু গদির লোভে সেই ভয়ঙ্কর তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিলেন। তার কাছ থেকে এক তন্ত্রক্রিয়ার মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন এক রক্ত পিপাসু পিশাচকে। সেই পিশাচ জমিদার বাবুর রক্ত চুষে খেতে লাগলো রাত রাত। কিন্তু একদিন সেই পিশাচেরও খাদ্য ফুরিয়ে এলো। জমিদার বাবু যখন একেবারে মৃত্যুর মুখে, তখন পিশাচ রক্ত খুঁজতে শুরু করলো গ্রাম জুড়ে। বাড়ি বাড়ি থেকে হারিয়ে যেতে লাগলো গরু, কুকুর, পোল্ট্রি, কখনো শিশুরা। সন্ধি পড়তে না পড়তেই গ্রাম অন্ধকারে ডুবে যেত। সবাই ঘর বন্ধ করে থাকতো, কেউ জানালা খোলার সাহস করতো না। আসলে এইসব ঘটনার পিছনে সেই পিশাচই দায়ী ছিল। তাহলে সেই পিশাচটা কি এখনো? না বাবু, থাকলে আপনি আমি এইভাবে গল্প করতে পারতাম না। কিন্তু জানেন তো, শেষমেশ নিরঞ্জন বাবুকে তার ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। আত্মহত্যা, সবাই এমনটাই ভেবেছিল। কিন্তু আমি জানি ওইটা আত্মহত্যা ছিল না, ওই পিশাচই ওরা শেষ করেছিল। কর্মফল, সবই কর্মফল, বুঝলেন তো বাবু। আর জমিদার বাবু? কোনো মতে টেনে টুনে বাঁচিয়ে রাখা গেল। অনেক ডাক্তার বুদ্ধি হাকিমের কাছে ছুটিছে, লাভ কিছু হয়নি। কিন্তু শেষে গ্রামে এক পাগল কবিরাজ কিছু জড়িবুটি তাবিজ কবজ দিয়ে তার শরীরটা কিছুটা সারালো। কিন্তু মানুষটা ভেঙে পড়েছে একেবারে। ওই বিশাল বাড়ির এক কোনায় পড়ে থাকেন, চোখে মুখে শুধুই ক্লান্তি। এই বিগত 10 বছর ধরে যা ঝড়ঝাপটা গেছে তার উপর দিয়ে, কি আর বলবো। এই বলে বিনু একটু সামনে তুলে ধরল হ্যারিকেনটা। একটা কিছু যেন দেখা যাচ্ছে সামনে। ওই দেখুন, আমাদের জমিদার বাড়ি বাবু। বিনু চোখ মেলে সামনে তাকালো। অন্ধকারের বুক চিড়ে দাঁড়িয়ে আছে এক অট্টালিকা, যেন নিশাচরের মতো ছায়া মেখে দাঁড়িয়ে। দৈত্যের বিশাল শরীর যেন রাতের আঁধারে গিলে নিচ্ছে চারপাশ। জানালাগুলোর কাঁচ ভাঙা, কিছু ভাঙা জানালার থেকে হালকা হালকা আলো ঝলকাচ্ছে, যেন কারো শ্বাস প্রশ্বাসের সঙ্গে আলো নিভে যাচ্ছে আবার জ্বলছে। বাড়ির উঁচু গম্বুজটা কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে, যেন আকাশের বুকে এক মৃত মঠের মতো মাথা তুলে দাঁড়িয়ে। দুজনেই প্রধান দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার লোহার শিকলটা ধীরে ধীরে কিঞ্চিত শব্দ করে খুলে গেল, যেন কেউ অনেক দিন পর খুলছে এই দরজাটা। চোখে মুখে আতঙ্ক নিয়ে প্রবেশ করল বিনু, তার সাথে সাথে নিঃশব্দে চলল কানু। দুজনে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো একটা পুরনো কাঠের দরজার সামনে। দরজাটা যেন শতাব্দীর ক্লান্তি বইছে শরীরে। তার গায়ে লেগে থাকা ধুলো, সাদা রঙের খসে পড়া খোলস আর নিচে পড়ে থাকা শুকনো পাতার স্তূপে যেন মৃত্যুর চিহ্ন আঁকা। কানু ধীর হাতে তার ধুতির খুঁটের ভাঁজ খুলে একটা পুরনো মরচে ধরা
চাবির গুচ্ছ বের করল। সেখান থেকে সে একটি চাবি আলতো করে বেছে নিল। চাবির গায়ে পেতলের ক্ষয় ধরা রেখা আর ফাঁকে ফাঁকে জমে থাকা মরচে। কানু সেই চাবিটা এগিয়ে দিল বিনুর দিকে, অবশ্য তার বাঁ হাত দিয়ে। কিন্তু সেই হাতটা আর সাধারণ কোনো হাতের মতো নয়। ওই হাতের চামড়াটাও যেন শুকিয়ে গিয়েছে, পচে যাওয়া ছাল বাঁধানো কাঠের মতো। চামড়ার ফাঁক দিয়ে অদ্ভুত কালচে রেখা বেরিয়ে আসছে। আর অন্য হাতটা তো সে দেখেছে, আঙুলগুলো বাঁকানো, লম্বা, পেঁচানো নখ, যেন কামড়াতে চায়। হাতের উপরে ঘন কালো রোম। একটা ভাল্লুকের থাবা যেন মানুষের হাতে রূপ নিয়েছে। ওই হাতটা যখন চাবিটা এগিয়ে দিল, তখন হাওয়ায় এক ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ল, পুরনো রক্ত গলিত মাংসের মতো কিছুর। বিনুর গলা শুকিয়ে আসছে। সে চাবিটা নিতে গিয়েও এক মুহূর্ত যেন হিম হয়ে গেল। চোখে মুখে আতঙ্ক জমে আছে, বুকের ভেতরটা কেমন যেন হু হু করছে, কপালের পাশ দিয়ে ঘাম গড়িয়ে নামছে। এতক্ষণে বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। ভদ্রলোকের কণ্ঠ শোনা গেল, তুমি বাবা এই চাবিটা দিয়ে তালাটা খুলে ঘরের ভিতর বসো। আমি একটু উপরে গিয়ে জমিদার বাবুকে ওষুধ খাইয়ে দিয়ে নিচে আসছি। মনে রাখবে, এই চাবিটা ডান দিকে নয়, এটা বাঁ দিকে ঘোরাতে হয়। এই তালা বাঁ দিকে ঘোরালেই খোলে, ডান দিকে ঘোরালে কিন্তু ভুল হবে, বড় ভুল। তার কণ্ঠে এমন এক ঠান্ডা সুর, যার মধ্যে যেন একটা অশরীরী আদেশ লুকিয়ে আছে। ভদ্রলোক ধীরে ধীরে সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। কাঠের সিঁড়ির ধাপগুলো যেন তার পায়ের নিচে কেঁদে উঠল, আর সিঁড়ির উপরের দিকে গাঢ় ছায়ার মধ্যে গিলে ফেলল তাকে। আশ্চর্যের বিষয়, তিনি একটিও আলো নিলেন না, এমনকি হ্যারিকেনটাও না। বিনু একা দাঁড়িয়ে, আশপাশটা নিস্তব্ধ। নিজের দম নেওয়ার আওয়াজ ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না। তালার মধ্যে চাবি ঢুকিয়ে ধীরে ধীরে বাঁদিকে ঘোরাতে লাগলো, আর হঠাৎই হ্যারিকেনের আলোটা এক ঝলকে দপ করে উঠল। ঠিক যেন আলোটা কেঁপে কেঁপে উঠে কিছু একটা থেকে পালাতে চাইছে। একটা ঝটকা ঠান্ডা বাতাস এসে বুকে ধাক্কা মারল। বাতাসে যেন মৃত ফুলের গন্ধ, আর দূর থেকে একটা কর্কশ কান্না ভেসে এলো, আবার মিলিয়ে গেল। এক মুহূর্ত মনে হলো সিঁড়ির অন্ধকারে কারা যেন হেঁটে গেল। দুটো পা, ভারী আর নীরব, ছায়ার ভেতর মিলিয়ে গেল। বেনুর শরীরটা যেন হঠাৎ করে ভারী হয়ে গেল। মনে হলো একাধিক গলা ফিস ফিস করে কিছু বলছে, অর্থহীন ভাঙা ভাঙা ভাষা। তার চোখ ঝাপসা, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না এটা বাস্তব না কল্পনা। কিছুক্ষণ পর সবকিছু আবার নিস্তব্ধ হয়ে গেল। হ্যারিকেনের আলো একেবারে স্বাভাবিক, বাতাসও নিস্তরঙ্গ। বিনু একটা ঢোক গিলে চাবিটা ঘোরাতে যাবে, এমন সময় চাবিটা হাত থেকে পড়ে গেল। চাবিটা পড়তেই একটা ধাতব শব্দ তুলে লাফিয়ে উঠল। হ্যারিকেনটা নিচে নামিয়ে রেখে সে চাবি তুলতে গেল, আর তখনই তার চোখ আটকে গেল পিছনে একটা বিশেষ স্তম্ভের দিকে, যার পাশে অন্ধকারে একটু দূরে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি। না না, ছায়া নয়,
সেই বৃদ্ধ, কিন্তু কিন্তু এখন আর গায়ে কোনো চাদর নেই, আর শরীরটা যেন পুরোপুরি অন্য কিছুতে রূপান্তরিত হয়ে গেছে। হাঁটুর নিচ থেকে মাংস ছেঁড়া তাজা রক্ত ঝরছে, আর তার শরীর থেকে বেরোচ্ছে যেন একটা নীলচে ধোঁয়া। আর সেই দুটি হাত দুটি যেন আরো বিকৃত, আরো পশুর মতন, ভাল্লুকের মতো কালো লোমে ঢাকা, তার নখ যেন 6 ইঞ্চি লম্বা। বিনুর শ্বাস প্রশ্বাস জোরে জোরে পড়তে লাগলো। সে হঠাৎই উঠে দাঁড়ালো, পিছন দিকে ঘুরে তাকাতেই দেখলো খালি, কেউ নেই। দৃশ্যটা যেন ভাবের মতো মিলিয়ে গেছে। আর ঠিক সেই মুহূর্তে একটা গলা কানে ভেসে এলো, এত ভারী, এত ঠান্ডা, যেন মাটির নিচ থেকে উঠছে। নিশুতি রাতের স্তব্ধতায় চারপাশের নিঃশব্দতা যেন হঠাৎ করেই এক অদৃশ্য চাপ তৈরি করে ফেলল। বাতাসের মধ্যে ভেসে বেড়ানো এক অজ্ঞাত আতঙ্ক যেন ধীরে ধীরে গলা টিপে ধরছে বিনুর চেতনা। নিঃশ্বাস টানতেও যেন কষ্ট হচ্ছিল তার হাতের মুঠোয় ধরা পুরনো তামার চাবিটা যেন এখনো অস্বাভাবিকভাবে গরম। তালার মধ্যে চাবিটা ঢুকিয়ে দিতেই বিনুর শরীরটা কেঁপে উঠল। কোন অদৃশ্য শক্তি যেন তার হাতটা পিছন থেকে টেনে ধরতে চাইছে। অশরীরী একটা বাধা, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু যার উপস্থিতি অনুভব করা যায় রক্তের কোনায় কোনায়। বাতাস যেন ভারী হয়ে উঠেছে, শরীরের লোম খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। ঠিক তখনই পেছন থেকে কেউ ফিসফিস করে আবার বলল, খোলো, তাড়াতাড়ি খোলো, খোলো বাচ্চাটা, সময় নেই, খোলো, খোলো। স্বরটা যেন বাতাসের মধ্যে গলে গেছে, অথচ কানে বাজছে বিভৎসভাবে। এক ঝটকায় বিনু ডান দিকে চাবিটা ঘোরাতেই তালাটা খট করে খুলে গেল। তারপর যেন অদৃশ্য কোনো অনিচ্ছুক শক্তির ইচ্ছাতেই দরজাটা নিজে থেকেই ক্যাঁচ ক্যাঁচ শব্দে কাঁপতে কাঁপতে খুলে গেল। আর দরজা খুলতেই বিনুর চোখের সামনে যা এলো তা দেখে তার ভিতরটা ছ্যাঁত করে উঠল। এক ভয়ানক দৃশ্য। ঘরের ভিতরটা আলো আঁধারিতে ভরা, শুধু চিলে কোঠার ফাঁক দিয়ে আসা ম্লান চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে এক পুরনো ধূসর কাঠের তৈরি প্রকাণ্ড পালঙ্ক, আর তার উপর এক গলা পচা বিকৃত মৃতদেহ। শরীরটা যেন কাদা হয়ে গিয়েছে, হাড় আর মাংস মিশে এক অচেনা বিকৃত স্তূপ হয়ে দাঁড়িয়ে আছে। মাংসের উপর পোকা কিলবিল করছে, মাছের ঝাঁক ভন ভন করছে চারপাশে, আর সেই গন্ধ একরকম পচা দাহ্য ঘিনঘিনে গন্ধ, যা নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে ঢুকছে আর বিষের মতন দেহে ছড়িয়ে পড়ছে। বিনু এক পা পিছিয়ে গেল, তার চোখ বিস্ফারিত, ঠোঁট কাঁপছে, শরীর ঠান্ডা হয়ে এসেছে, তার মন, তার স্নায়ু সব একসঙ্গে যেন আটকে গেছে। এটা কি স্বপ্ন? এটা কি কোনো বিভ্রম? এই যে মৃতদেহটা তার সামনে পড়ে আছে, এটা কি সত্যি একটা মানুষের দেহ? বিনু হতচকিত হয়ে চারপাশে তাকালো। কে 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 আপনি? ভীত গলায় প্রশ্ন করল সে। এক মুহূর্ত স্তব্ধতা, আর তারপর সেই কণ্ঠস্বর আবার শোনা গেল। আমি জমিদার ব্রজভূষণ চক্রবর্তী। ওই শয়তান পিশাচকে আমি আটকে রেখেছিলাম বহু কষ্টে। আমি ওকে বাম মুদ্রা বন্ধন তন্ত্রে এই ঘরে বন্দি করে রেখেছি। তালার চাবিটা বাঁদিকে ঘোরালে সে মুক্ত হয়ে যেত। ওই শয়তান কানুটা। কি বলছেন আপনি? আমি কিছুই তো বুঝতে পারছি না। আমার নিজের ভাই ষড়যন্ত্র করে
আমাকে মেরে ফেলেছে। আমারই বিশ্বস্ত চাকর কানু ছিল সেই ষড়যন্ত্রের সহযোগী, কিন্তু তারা তাদের কর্মফল পেয়েছে। ভয়ঙ্কর মৃত্যু হয়েছে তাদের। আজও কানু কানা ওলা হয়ে ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে, এমন পথিকের খোঁজে যে এসে এই তালাটায় চাবি লাগিয়ে বাঁদিকে ঘুরিয়ে দরজাটা খুলবে। বিনুর গা কাঁপছে, কণ্ঠস্বরটা যেন এখন ঘরের প্রত্যেক ইঞ্চি জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। এই ঘরের মধ্যেই বন্দি আছি আমরা সকলে। সময় কম, পালাও এখান থেকে। কাল ফিরে এসো। তুমি যে মৃতদেহটা দেখছো এই পালকের ওপর, সেটা আমারই। ওটার সৎকার করো। আমি আর এই আত্মাদের আটকে রাখতে পারছি না। পালাও, পালাও, এখনই পালাও। হঠাৎই সবকিছু পরিষ্কার হয়ে গেল যেন বিনুর কাছে। এই রহস্যের গভীরে নিরঞ্জনের সঙ্গে ছিল সেই বৃদ্ধ কানু, যার লোভ আর নিষ্ঠুরতার জালে জড়িয়ে এই ভয়ঙ্করতম পাপ করেছিল। ঘরের এক কোণে আটকে রেখেছিল ভয়ঙ্কর সব সত্য। বিনু আর এক মুহূর্ত দাঁড়ালো না, যেন পায়ের নিচে আগুন লেগেছে এমন ভাবে সে ছুটে বেরিয়ে এলো ঘর থেকে। অন্ধকার করিডোর পেরিয়ে এলো, হ্যারিকেনটাও নিয়ে এলো না। পেছনে তাকানোর সাহসটুকু আর অবশিষ্ট নেই, কেবল দৌড় আর প্রাণপণে দৌড়। বাইরে নিশুতি রাতটা তখন যেন আরো অন্ধকার, আরো নিঃশব্দ। চারপাশে বট অশ্বত্থ গাছগুলো এক একটা জীবন্ত অশরীরীর মতো দাঁড়িয়ে আছে। ছায়াগুলো যেন পিছন থেকে তাড়া করছে তাকে। বেনু ছুটছে, তার গা ঘেমে একেবারে ভিজে গেছে, চোখে জল এসে গেছে। কতটা দূর এসেছে, কেমন করে এসেছে, তার কোনো হিসেব নেই। শুধু একটা অনুভব, একটাই, এই দৌড়, এই রাত, এই নিঃশ্বাস সব যেন মৃত্যুর মুখ থেকে পালিয়ে আসার যুদ্ধ। আর দূর থেকে ভেসে আসছে সেই কণ্ঠস্বর, সৎকার করো আমার, সৎকার করো। পরদিন সকালে জমিদার বাড়ির মূল দরজাটা খুলে ভেতরে প্রবেশ করতেই ভেতরের পচা গন্ধ, নোনা স্যাঁতস্যাঁতে দেয়াল আর অন্ধকার সিঁড়ির ধাপ যেন কেঁপে উঠল। নিচতলার উত্তর দিকের ঘরটা, যেখানে গতরাতে বিনু সব দেখেছিল, সেখানেই পচে ফুলে থাকা জমিদার ব্রজভূষণ চক্রবর্তীর পচা গলা মৃতদেহটা পাওয়া গেল। গায়ে হালকা নীলচে ছোপ, সারা শরীর জুড়ে গর্ত হয়ে থাকা পোকার দংশন, আর সেই মুখ যা বিনুর চোখে এখনো হাড় হিম করে দেয়। দু চোখ খুলে মৃতদেহ যেন তাকিয়ে আছে এক চরম অভিযোগে। লোকজনের সহায়তায় সেই দেহ সরিয়ে নেওয়া হলো। বিনু নিজেই সব দায়িত্ব নিল। তার কোনো আত্মীয় স্বজন বা বংশধর কখনো আসেনি। এর কয়েকদিন পর বিনু গিয়েছিল গয়ায়। সেখানে দাঁড়িয়ে গঙ্গার ঘাটে সে জমিদার ব্রজভূষণ চক্রবর্তীর নামে পিণ্ডদান করল। যথাযথ শ্রাদ্ধ ও সৎকারের সমস্ত নিয়ম পালন করল। একদিকে ভয়, আরেকদিকে ঋণমুক্ত হওয়ার ক্লান্তি, আর সেই অভিজ্ঞতা যেন তার বুকের ভেতর আজীবনের জন্য এক কফিন হয়ে বন্দী রইল। কিছু যাগযজ্ঞ আর ক্রিয়াকর্মাদির মাধ্যমে জমিদার বাড়ির অভিশপ্ত আত্মাদের বন্দী করা হলো। তাদের বোতল বন্দী করে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো। তারপর পেরিয়ে গেছে দিন, পেরিয়ে গেছে মাস। এখন সেই জমিদার বাড়ির ভগ্নদশা মুছে ফেলে নতুন করে গড়ে উঠেছে একটি সংস্থার কার্যালয়। বিনুর নিজের হাতে গড়া। ইট সুরকির গন্ধে এখন মিশেছে এক নতুন শুরুর সম্ভাবনা। বিনু এখানেই থাকতে শুরু করেছে। জমিদার বাড়ি সংরক্ষণ করে সে সেখানেই তার সমস্ত কাজের কেন্দ্র খুলে বসেছে। গ্রামের লোকেরা প্রথমে সন্দেহ করে থাকলে এখন অনেকেই ধীরে ধীরে ফিরে এসেছে। যারা একসময় ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছিল তারা ফিরে এসেছে আবার। তবে একটাই পরিবর্তন,
বৃদ্ধ কানু আর গ্রামের রাস্তায় চোখে পড়ে না। তিনি যেন এক অমোঘ অন্ধকারে গলে গেছে, ঠিক যেমন কিছু স্মৃতি সময়ের গর্ভে গুম হয়ে যায়। তবে বিনু মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ব্রজভূষণ চক্রবর্তীর এই জমি, এই শিকড় সে আগলে রাখবে। সে নিজেকে শুধু একজন উত্তরসূরি মনে করে না, বরং একজন রক্ষাকর্তা। ভবিষ্যতের কোনো গোপন ঘটনার আশঙ্কা যেন এখন থেকেই তাকে শান্তিতে থাকতে দেয় না। গ্রামের লোকেরা এখনো জমিদার বাড়ির সামনে দিয়ে হাঁটলে একটু গলা নামিয়ে কথা বলে, অথবা কেউ কেউ অন্য পথে ঘুরে যায়। অন্ধকার হলে সেই পথে কেউ পা বাড়ায় না, কিন্তু বিনু একাই থাকে সেখানে। মাঝে মাঝে বাতি নিভে গেলে তার মনে হয় কেউ যেন হাঁটছে সিঁড়ির ধাপে ধাপে। কোনো পুরনো নিঃশ্বাস যেন তার ঘাড়ে ছুঁয়ে যায়, অথবা বাতাসে ভেসে আসে কিছুর একটা পুরনো গন্ধ। তবুও বিনু জানে এই ভয়টা তার মনের। সে বিশ্বাস করে গল্প যতই ভয়াবহ হোক না কেন, শেষ পৃষ্ঠায় নতুন সকাল আসবেই। শুনলেন রাতের কানা হোলা ভূত। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর আজকের গল্পের মধ্যে থেকে প্রশ্নটি হচ্ছে, বেনু যে চিঠিটি নিয়ে রওনা হয়েছিল সেই রাতে, সেই চিঠিটি কার নামে ছিল, অর্থাৎ কার কাছে পৌঁছানোর কথা ছিল? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকটি নাম আমি আগামী গল্পে অবশ্যই ঘোষণা করব। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন কল্যাণী বেদি ভবন থেকে সৌমেন দে, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, আসাম থেকে রাজ, পূর্ব বর্ধমান থেকে মুন্না রুই দাস, সুন্দরবন থেকে রনি দাস, শ্রীরামপুর থেকে অর্কদীপ, জয়পুর থেকে মোহাম্মদ মসিদুর রহমান, পূর্ব মেদিনীপুর থেকে মিঠু দাস এবং রিয়া দাস, পশ্চিম মেদিনীপুর থেকে মানস জানা, গাংপুর কলকাতা লেদার কমপ্লেক্স থেকে হেমন্ত মণ্ডল এবং সার্থক মণ্ডল, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল এবং পূজা মণ্ডল। আমাদের চ্যানেলের প্রত্যেক শ্রোতা বন্ধুর জন্য রইল একরাশ ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আপনারা যারা ভৌতিক গল্প প্রেমী তারা অবশ্যই আমাদের আরও দুটি চ্যানেল পিশাচ পর্ব অডিও স্টোরি এবং অল ডে সাসপেন্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নিয়মিত ভৌতিক গল্প আমি সুদর্শন আপনার জন্য নিয়ে চলে আসি প্রত্যেক সপ্তাহে। তাহলে চলুন আজকের মতো আড্ডাটা এখানেই শেষ করা যাক। আবার দেখা হবে আগামী গল্পে এক টানটান উত্তেজনার সাথে, নতুন এক সন্ধ্যায়, নতুন এক রাতে। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।